ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা জিওগ্রাফির দুটি অধ্যায় বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং জলবায়ুর শ্রেণীবিভাগ আলোচনা করব, যা ক্লাস 12 বা এইচএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ের এমসিকিউ এসিকিউ সমস্ত প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, এরূপ অনেক ভিডিও আমাদের প্লেলিস্ট রয়েছে ক্লাস 12-এর। প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউ প্রশ্ন রয়েছে, আপনারা সেই প্লেলিস্টটিকে দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, ঘূর্ণবাদ বা সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই ঘূর্ণবাদ বা সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হেনরি পিটিংটন 1884 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সাইক্লোন শব্দের অর্থ কী? সাইক্লোন একটি গ্রিক শব্দ কুকলোমা থেকে এসেছে, যার অর্থ সাপের কুণ্ডলী। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাদের কেন্দ্রকে কি বলা হয়? এই ঘূর্ণবাদের কেন্দ্রকে বলা হয়ে থাকে ঘূর্ণবাদের চক্ষু বা আই অফ সাইক্লোন। এই স্থানের বায়ুচাপ থাকে 850 থেকে 900 মিলিবার, সব থেকে কম। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাদের কোন অঞ্চলে শান্ত অবস্থা বিরাজ করে? ঘূর্ণবাদের চক্ষুতে শান্ত অবস্থা বিরাজ করে। এখানে কোনো রকম বৃষ্টিপাত বা ঝড়ঝঞ্ঝা দেখা যায় না, এখানে বায়ু স্থির অবস্থায় অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাদ চক্ষুর ব্যাস কত? এই ঘূর্ণবাদ চক্ষুর ব্যাস ভেরি করে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, তবে এর গড় ব্যাস 10 থেকে 15 কিমি হয়ে থাকে। ঘূর্ণবাদ কোথায় সৃষ্টি হয়? ক্রান্তীয় ঘূর্ণবাদ প্রধানত উষ্ণ সমুদ্র পৃষ্ঠেই সৃষ্টি হয়। এই সমুদ্র পৃষ্ঠের গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হবে এবং গভীর সমুদ্রেও তাপমাত্রা যথেষ্ট বেশি থাকতে হবে, তাহলেই ঘূর্ণবাদ সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাদের শক্তির উৎস কি? এই ঘূর্ণবাদের শক্তির মূল উৎস হলো নীলতাপ। এবং পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ প্রধানত পশ্চিমা বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সঙ্গে কোন মেঘ যুক্ত? এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সঙ্গে নিম্বো স্ট্যাটাস ও অল্টো স্ট্যাটাস মেঘ সংযুক্ত থাকে। এই মেঘ থেকে মাঝারি মাপের বা খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে, তীব্র গতিতে বৃষ্টিপাত হয় না। কিন্তু অন্যদিকে ক্রান্তীয় ঘূর্ণিবাদে তীব্র গতিতে বৃষ্টিপাত হয়, কারণ এখানে এই মেঘগুলো থাকে হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সমচাপ রেখার আকৃতি কেমন হয়? এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সমচাপ রেখার আকৃতি হয় ভি আকৃতির ন্যায় বা ভি অক্ষরের ন্যায়। পরবর্তী প্রশ্ন, সীমান্ত কোন ঘূর্ণবাদের সঙ্গে যুক্ত? এই সীমান্ত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সঙ্গে যুক্ত। টর্নেডোর তীব্রতা কোন স্কেলে মাপা হয়? এই টর্নেডোর তীব্রতা মাপা হয় ফুজিটা নামক স্কেলের সাহায্যে। মেরু সীমান্ত তত্ত্বটি কার? এই মেরু সীমান্ত তত্ত্বটি দিয়েছিলেন ভি ও জি বার্কনেস। ত্রিকক্ষীয় মডেলটি কার? এই ত্রিকক্ষীয় মডেলটি দিয়েছিলেন সর্বপ্রথম পলম্যান 1951 সালে। তাপীয় কক্ষ কাকে বলে? এই তাপীয় কক্ষ বলা হয় হ্যাডলি কক্ষকে, কারণ এই কক্ষটি সরাসরি সূর্যের তাপে সৃষ্টি হয়ে থাকে, এই জন্য একে তাপীয় কক্ষ বলা হয়ে থাকে। আর এই হ্যাডলি এই কক্ষটি আবিষ্কার করেছিলেন বা তৈরি করেছিলেন 1735 সালে। পরবর্তী প্রশ্ন, উলম্ব বায়ু প্রবাহকে কি বলে? এই উলম্ব বায়ু প্রবাহকে বলা হয়ে থাকে বায়ু স্রোত। পরবর্তী প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? এই প্রতীপ ঘূর্ণবাদের কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন গ্যালটন 1861 সালে। পরবর্তী প্রশ্ন, ফেরেল সেল বা কক্ষ কে আবিষ্কার করেন? এই ফেরেল সেল বা কক্ষ আবিষ্কার করেছিলেন ফেরেল 1859 সালে। নিয়ত বায়ু প্রবাহের সর্বাধুনিক তথ্যের নাম কি? এই নিয়ত বায়ু প্রবাহের সর্বাধুনিক তথ্যের নাম হলো ত্রিকক্ষীয় মডেল, পলম্যান যেটি তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। রসবি তরঙ্গের গতিবেগ বেড়ে গেলে তাকে কি বলে? এই রসবি তরঙ্গের গতিবেগ বেড়ে গেলে তাকে বলা হয় জেট বায়ু। পরবর্তী প্রশ্ন, পশ্চিমা ঝঞ্ঝা কখন হয়? এই পশ্চিমা ঝঞ্ঝা হয়ে থাকে শীতকালে। কোন জেট বায়ুর দ্বারা ভারতে বৃষ্টিপাত হয়? প্রধানত পূবালি জেট বায়ুর দ্বারাই ভারতে বৃষ্টিপাত হয়ে থাকে। কিসের প্রভাবে ভারতে খরার সৃষ্টি হয়? এল নিনোর প্রভাবে ভারতে খরার সৃষ্টি হয়, এর ফলে ভারত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি পায়।
ফ্রন্টোজেনেসিস কি? ফ্রন্টোজেনেসিস হলো ঘূর্ণবাদ সীমান্তের সৃষ্টি হয় বা ঘূর্ণবাদ সীমান্ত বা ঘূর্ণবাদ যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় তাকে বলা হয় ফ্রন্টোজেনেসিস। জোনাল ইন্ডেক্স কি? এই জোনাল ইন্ডেক্স বলতে বোঝায় জেট বায়ুর জীবনচক্র। এখানে 4টি ইন্ডেক্স থাকে। এল নিনো শব্দের অর্থ কি? এল নিনো শব্দের অর্থ হলো ছোট যিশু। লা নিনা শব্দের অর্থ কি? এই লা নিনা শব্দের অর্থ হলো যিশু, শিশু মেরি। এনসো শব্দের অর্থ কি? ইএনএসও। এনসো শব্দের অর্থ এল নিনো সাউদার্ন অসিলেশন। পরবর্তী প্রশ্ন নয়, এখানে একটি ছক রয়েছে। একদিকে ঘূর্ণবাদের নাম রয়েছে এবং অন্যদিকে সেই ঘূর্ণবাদটি কোন অঞ্চলে দেখা যায় বা কোন অঞ্চলে সীমাবদ্ধ সেই অঞ্চলের নাম দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে হ্যারিকেন। এই হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। টাইফুন হয় চীন দেশে। তাইফু হয় জাপানে, অর্থাৎ জাপানের যে ঘূর্ণবাদ সৃষ্টি হয় তাকে বলা হয়ে থাকে তাইফু। ব্যাগুই হয় ফিলিপিন্সে। টর্নেডো দেখা যায় বা সৃষ্টি হয় মেক্সিকোতে। সাইক্লোন দেখা যায় ভারতে এবং আরেকটি হতো এখানে উইলি। এই উইলি দেখা যায় অস্ট্রেলিয়াতে। আজকের পরবর্তী প্রশ্ন, জলবায়ু অঞ্চলের প্রতিফলক কাকে বলে? এই জলবায়ু অঞ্চলের প্রতিফলক বলা হয়ে থাকে স্বাভাবিক উদ্ভিদকে, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদকে দেখেই বলা যেতে পারে সে অঞ্চলের জলবায়ু কেমন। যেমন একটি উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, যে সমস্ত অঞ্চলে কাঁটা জাতীয় অর্থাৎ ফণি মনসা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় তাহলে সেখানে বুঝতে হবে সেখানে জলবায়ু শুষ্ক উষ্ণ জলবায়ু, এবং যেখানে রসালো প্রকৃতির গাছ জন্মায় বা দীর্ঘ বড় গাছ হয় সেখানে বুঝতে হবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, অর্থাৎ এখানে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু হতে পারে। পরবর্তী প্রশ্ন, কোপেন তার জলবায়ুর শ্রেণীবিভাগ কত সালে প্রদান করে? কোপেন তার জলবায়ুর শ্রেণীবিভাগ সর্বপ্রথম দিয়েছিলেন 1901 সালে এবং এই 1901 সালে যে শ্রেণীবিভাগটি দিয়েছিলেন সেটিকে মডিফাই করে 1936 সালে আবার তিনি জলবায়ুর শ্রেণীবিভাগ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের প্রধান ভিত্তি কী ছিল? কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের প্রধান ভিত্তি ছিল বাষ্পীভবন ও অধঃক্ষেপণের কার্যকারিতা, অর্থাৎ এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে তিনি তার প্রধান জলবায়ু অঞ্চলগুলিকে বিভক্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোপেন জলবায়ুকে প্রধান কটি শ্রেণীতে ভাগ করেন? কোপেন জলবায়ুকে প্রধানত 5টি শ্রেণীতে ভাগ করেন। সেগুলো হলো A, B, C, D, E এবং এই প্রতিটি প্রধান ভাগকে বিভিন্ন উপভাগেও ভাগ করেছেন। পরবর্তী প্রশ্ন, AM দ্বারা কোন জলবায়ুকে বোঝানো হয়? এই AM দ্বারা বোঝানো হয় মৌসুমী জলবায়ুকে। পরবর্তী প্রশ্ন, CS দ্বারা কোন জলবায়ুকে বোঝানো হয়? এই CS দ্বারা বোঝানো হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। AF দ্বারা কোন জলবায়ুকে বোঝানো হয়? AF দ্বারা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়ে থাকে। মৌসুমী শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই মৌসুমী শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এডমন্ড হ্যালি 1686 খ্রিস্টাব্দে। মোনেক্স কি? এর উত্তর হবে মোনেক্সের পুরো নাম আগে জানতে হবে। মোনেক্সের পুরো নাম হলো মনসুন এক্সপেরিমেন্ট। এটি একটি মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচি। এই কর্মসূচিটি গ্রহণ করেছিল ভারত এবং রাশিয়া, এই দুটি দেশ যৌথ প্রচেষ্টায়, কারণ তারা দেখতে চেয়েছিল মৌসুমী বায়ুর গতি প্রকৃতি, অর্থাৎ মৌসুমী বায়ু বছরে কোন সময় আগত হয় এবং কোন সময় প্রত্যাগমন করে সে বিষয়ে। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ু উৎপত্তির সর্বাধুনিক তত্ত্বের নাম কি? মৌসুমী বায়ুর উৎপত্তির সর্বাধুনিক তত্ত্বের নাম হলো জেট বায়ু প্রবাহ। মৌসুমী বায়ু উৎপত্তির থার্মাল ইঞ্জিন তত্ত্বটি কে দেন? এই মৌসুমী বায়ু উৎপত্তির থার্মাল ইঞ্জিন তত্ত্বটি দিয়েছিলেন পি কোটেশ্বরম। কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। ITCZ এর পুরো নাম কি? ITCZ এর পুরো নাম হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা 0 ডিগ্রি অক্ষাংশ বরাবর। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়ে থাকে। এরপর একটি ছক রয়েছে। ছকের একদিকে রয়েছে বায়ুর নাম, অর্থাৎ কোন বায়ু, স্থানীয় বায়ু, এগুলো সবই বায়ুর নাম রয়েছে, এবং অপরদিকে রয়েছে প্রবাহিত স্থান, অর্থাৎ এই স্থানীয় বায়ুটি কোন স্থানে প্রবাহিত হয়। প্রথমে রয়েছে কালবৈশাখী। এই কালবৈশাখী স্থানীয় বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে।
তারপরে রয়েছে বরদৈছিলা, এই বরদৈছিলার স্থানীয় বায়ুটি প্রবাহিত হয় অসমে। অম্রবৃষ্টি দেখা যায় কেরলে। শিরক্ষ প্রবাহিত হয় আফ্রিকার অঞ্চলে, পূর্ব আফ্রিকাতে প্রবাহিত হয়। সান্টা আনা ক্যালিফোর্নিয়ায় প্রবাহিত হয়। খামসিন নামক স্থানীয় বায়ুটি প্রবাহিত হয় মিশরে। লেভেচে স্থানীয় বায়ু প্রবাহিত হয়ে থাকে স্পেনে। বোরা প্রবাহিত হয় অ্যাড্রিয়াটিক উপকূলে। মৃস্টাল নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় রোন নদী, ফ্রান্সে। ওরা নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় ইটালিতে।